আমি আমি জনাব মাহফুজ আলম আপনাকে যেখান থেকে শুরু করতে চাই, কারণ আজকে আপনি অনুমতি দিলে আমরা বেশ কিছুক্ষণ আপনার সঙ্গে কথা বলতে চাই, যে জায়গা থেকে আসলে শুরু করতে চাই সেই শুরুটা হচ্ছে এরকম যে আপনি ঠিক কখন বুঝতে পারলেন যে এনসিপির সঙ্গে আপনি আর থাকতে পারবেন না, বা এনসিপির রাজনীতিটার সাথে আপনি আর একমত নন? এটা ভাইস ভার্সাও হতে পারে। এনসিপিও হয়তো বুঝতে পারে যে আপনাকে নিয়ে আর রাজনৈতিক পথে আগানো সম্ভব না, বা রাজনীতি করা সম্ভব না। সেটা আপনি ঠিক কখন বুঝতে পারলেন? না, এরকম না বিষয়টা যে এনসিপি আমাকে নিয়ে রাজনীতি করতে চাচ্ছে না, বরং তারা এখনো চাচ্ছে যে আমি যাতে তাদের সাথে যুক্ত হই। বাট প্রথম যে কথাটা সেটা হচ্ছে এনসিপি তো অবশ্যই গভর্নমেন্টে থাকাকালীন সময় আমরা আহ, নীতিগতভাবে অবশ্যই আমরা তরুণদের পক্ষে যে কোনো প্ল্যাটফর্মে হোক না কেন, সেটা এনসিপি হচ্ছে পলিটিক্যাল প্ল্যাটফর্মে, এছাড়া অনেকগুলো ভলান্টারি প্ল্যাটফর্মে এখনো অ্যাক্টিভ আছে বিভিন্ন মতাদর্শে। এরপরে রিসেন্টলি আরেকটি সংগঠন তৈরি হয়েছে। তো সবার সাথে আমি মনে করি যে আমরা যেহেতু জুলাইয়ে আমরা একসাথে লড়ছি, ফলে সবার সাথে আমাদের যোগাযোগ আছে, সম্পর্ক আছে, ওই কমরেডশিপ আছে। কিন্তু এনসিপির যে জামাতের সাথে যাওয়ার প্রশ্নটা, এটা আমি মনে করি যে আমরা যখন নামছি ঠিক গভর্নমেন্টে 10 ডিসেম্বর, 11 ডিসেম্বর হুম। আমরা নেমে গেছি। হুম। তো এর আগে থেকেই এটা মনে হচ্ছিল যে আসলে এনসিপি হয়তো জামাতের দিকেই যাবে। তখন থেকেই বা এনসিপি জামাতের দিকে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, কারণ হচ্ছে বিএনপি সাথে আলোচনা তারা যতটুকু এগোতে চাইছে এটা ফলপ্রসূ হয় নাই। ফলে তাদের জন্য অপশন ছিল দুইটা, একটা হচ্ছে আমার সাজেশন ছিল, হুম। ফর রেকর্ড আমার হুম। সাজেশন ছিল যে অভ্যুত্থানের পক্ষে যতগুলো মানে বিকল্প রাজনৈতিক শক্তি আছে, গণ অধিকার, এবি পার্টি, আপ বাংলাদেশ, হুম। ইফ পসিবল, হুম। তারপর হচ্ছে আরো যারা আছে খণ্ডিত ভাবে বিভিন্ন অঞ্চলে কাজ করে, তাদের সবাইকে এনে একটা একটা কমন ভাবে একটা জায়গায় নিয়ে আসা। ওইটার জন্য আমি বারবার তাদের পরামর্শ দিছি এবং তাদেরকে বলার চেষ্টা করছি যে এটা যেহেতু বিএনপি সাথে যাওয়া হচ্ছে না, যা আমাদের সাথে যাওয়ার হচ্ছে এটা বেটার, যে একটা বিগ আমব্রেলা, জুলাই আমব্রেলা, ওটার নিচে সবাই আসবে এবং ওইটা একটা থার্ড অল্টারনেটিভ হিসাবে মানুষের সামনে থাকবে। তো ওইটা কার্যকর করা যায় নাই সার্বিকভাবে বিভিন্ন রকম জটিলতার কারণে। তিনটা ত্রিদলীয় জোট হয়েছে, সেটা পরে দেখা গেল যে এই জোটটা বিস্তৃত হওয়ার কথা ছিল। জোটটা থেকে যারা রাজনৈতিক দলগুলো করছেন তাদের মার্জারের কথা ছিল, তারা একটা মঞ্চে চলে আসবেন। সেই স্বপ্ন আমাদের ছিল যে শেষ কয়েকদিন, কিন্তু ওইটাও যখন ব্যর্থ হইলো এবং নুরুল হক নূর ভাইরা হুম। আলোচনা যখন এই আলোচনাটা যখন ফলপ্রসূ না হলো, তখন ওনারা তো চলে গেলেন বিএনপির সাথে জোটে, তো ওনারা অংশীদার হইলেন এবং এখন তো বাস্তবতাটা এখন যেভাবে আছে ওই রকমই আছে। জনাব আলম, আমি তো ওইটা একটা বেটার অপশন ছিল, জনাব আলম ওই আপনার কথা, অপশনটা। জনাব আলম হুম। আমি আপনাদের কথা থেকে একটু যদি আপনি পরিষ্কার করেন যে আপনি আসলে 10 তারিখ, আপনি ঠিকই বলছেন যে 10 ডিসেম্বর আপনারা ক্ষমতা থেকে সরলেন, মানে উপদেষ্টা পথে পদত্যাগ করলেন। 11 ডিসেম্বর বা 12 ডিসেম্বর হচ্ছে জনাব শহীদ ওসমান হাদিকে গুলি করা হলো রাজপথে। আম, ওই সময়ের মধ্যে থেকে আবার একটা জামাত ইসলামের সাথে জোটের কথা বলা হলো। তো আপনি, আমি যদি একটু টাইমলাইট আপনি বুঝতে চেষ্টা করি, আপনার পরামর্শ সবাই চান, আমি যারা দেখি জুলাই আন্দোলনে যারা ছিলেন তারা আপনার সাথে পরামর্শ করেন, আপনাকে বুঝতে চান। তো সেই ক্ষেত্রে আপনি বিএনপির সাথে জোট হলে আপনি কি এনসিপির রাজনীতির সাথে থাকতেন? এটা আমার মনে হয় যে বিএনপির সাথে জোটের বিষয়ে আমার কাছে মনে হয়েছে যে মোর মানে বেটার দেন বিএনপি, জামাত, এনসিপি, ওকে। এনসিপি অ্যালায়েন্স। ওকে। বাট ওকে, বিএনপির সাথে জোটের ক্ষেত্রেও অনেকগুলো বিষয় ছিল হুম। যে বিএনপি আসলে যে সংস্কারের ব্যাপারে যে স্কেপটিসিজমটা হুম। আছে মানুষের মধ্যে, হুম। মনে যে বিএনপির ব্যাপারে বিএনপি আসলে সংস্কারগুলো করবে কি করবে না। হুম। তো অনেকগুলো বিষয় যেগুলো হচ্ছে নীতিগত, পলিসিগত বিষয়, মানে সেগুলো যাতে বিএনপির মানে সাথে বোঝাপড়া হয়ে আমি একটু যদি বুঝতে যাওয়া যায়, আমি একটু এটা বুঝতে যদি যেতেই হয় জোটে যেতে হলে জামাতের সাথে। হ্যাঁ, এই আমি একটু এই জায়গাটি আমি একটু বুঝতে যেতেছি যে
আমি এই জায়গাটাতে একটু বুঝতে চাইতেছি যে আপনার শুধু জামায়াতের সাথে যাওয়ার ব্যাপারেই যে রিজার্ভেশনটা, সেই রিজার্ভেশনটা কেন ছিল? মানে আপনি বিএনপির সাথে জোটের ব্যাপারে আমরা শুনেছি যে আপনার আপত্তি ছিল না, আপনি তো নিজের মুখে এখন বললেন যে আপনি এটাকে বেটার মনে করেন, আপনি মনে করছেন যে আপ বা গণপরিষদের সাথেও যদি আপনাদের একটা জোট হইতো, যে তৃতীয় জোট ছিল, শুধু জামায়াতের ব্যাপারে আপনার এই রিজার্ভেশন কেন যেন মাহফুজ আলম? মানে এইটার কি কোনো ব্যাখ্যা আছে? এটা কি আপনার ব্যক্তিগত কোনো আহ, ব্যক্তিগত বিষয় না। হ্যাঁ, শুনতে পাচ্ছেন আমাকে? জি, পাচ্ছি পাচ্ছি। আচ্ছা, তো এটা আসলে ব্যক্তিগত বিষয় না, জামাতের সাথে যাওয়ার বিষয়টা আসলে জামাতের সাথে যাওয়া এবং জামাতের সাথে আন্দোলন করা, এটা যদি আমি যদি ব্যক্তিগত বিরোধী হইতাম তাহলে আমি অভ্যুত্থানের সময় জামাতের সাথে ওই সময় যোগাযোগ ছিল না, ওই সময় শিবিরের যারা দায়িত্বে আছেন তাদের সাথে যোগাযোগ ছিল, তাদের সাথে কথা বলে আমরা কোঅর্ডিনেট করে অভ্যুত্থানের কাজটা করতাম না। ফলে এটা ব্যক্তিগত বিষয় নয়, বরং এটা হচ্ছে যে রাজনৈতিক যে বাস্তবতা বাংলাদেশে এখন প্রবেশ করছে, সেখানে হচ্ছে এনসিপি কে মানুষ দেখতে চায় একটা থার্ড অপশন আকারে, যে বিএনপি জামাত অথবা পুরাতন যারা রাজনৈতিক দল আছে এর বাইরে একটা অপশন থাকবে। এখন অপশন যদি থাকে তাহলে জামাতের চেয়ে কেন বিএনপি বেটার অপশন? বিএনপি বেটার অপশন এই জন্য যে বিএনপি অনেক ক্ষেত্রেই বেটার অপশন না হওয়ার একটা কথা তো এনসিপির লোকরা বারবার বলার চেষ্টা করছে। কিন্তু একটা জিনিস হচ্ছে যে আদর্শিকভাবে জামাতের যেই এন্ট্রেন্সমেন্ট এবং যে ধরনের আহ, মানে এক ধরনের সুযোগ আছে যে মানে আদর্শিকভাবে ইনফিলট্রেট করার, সেই সুযোগ বিএনপির না। ফলে আপনি যেই অভ্যুত্থানের যে শক্তি, যে এনসিপি, ওইটাকে যদি আপনি দেখেন যে একটা জামাতের সাথে জোটটা বলার চেষ্টা করা হচ্ছে আদর্শিক জোট না, কিন্তু জামাতের সাথে জোটটা আদর্শিক না হইলেও জামাতের সাথে যখন এটা সার্বিকভাবে যখন আপনি দেখবেন, তখন দেখবেন যে জামাতের সাথে জোটটা আদর্শিক দিকে রূপান্তরিত হওয়া শুরু করবে। কারণ জামাতের ওই আদর্শিক শক্তিটা আছে, সেটা ভালো খারাপ সেটা তর্ক আমরা করতে পারি, সেটার ক্রিটিক আমরা করতে পারি, কিন্তু জামাতের ওই আদর্শিক শক্তি আছে যে তার সাথে যারা জোটে যাবে তাদেরকে আহ তাদের মধ্যে প্রবেশ করা, তাদের মধ্যে কাজ করা, তাদের যেই দাওয়াতি কাজ বলে, এর মাধ্যমে মানে এক ধরনের মানে এই নতুন যে তরুণ যে শক্তি আছে এই শক্তিকে প্রভাবিত করার মতো আদর্শিক শক্তি জামাতের আছে। ফলে এখানে জোটটা বিএনপির সাথে জোটটা হচ্ছে জোট মানে অ্যালায়েন্স ফর কনভিনিয়েন্স। হ্যাঁ, ঠিক আছে, আমরা আমরা যেহেতু এখন আলাদাভাবে দাঁড়াতে পারতেছি না, আমরা যাচ্ছি। হ্যাঁ, কিন্তু জামাতের সাথে জোটটা যেটা দেখাও হবে সেটা হচ্ছে আদর্শিক ভাবে, ওকে, এবং যেটা মাঠে যাবো সেটাও আদর্শিক ভাবে হবে। হুম। মানে এইটা নিজেদেরকে বিলোপ করে দেওয়ার এবং একটা, মানে এনসিপি বিলুপ্ত হয়ে যাওয়ার, মানে জামাতের মধ্যে, জামাত যেহেতু ইনফিল্ট্রেশন শব্দটা আপনি ব্যবহার করতেছেন, তার মানে জামায়াতের ক্ষেত্রে জামায়াতের সঙ্গে গেলে আসলে এনসিপির আলাদা চরিত্র, আলাদা পরিচয় বজায় রাখা মুশকিল হবে বলে আপনি মনে করতেছেন বা মনে করছিলেন? হ্যাঁ, এটা আমি মনে করছি এবং এখনো মনে করি যে জি। জামাতের এই শক্তি আছে। জামাতের আমি কোনো সমালোচনা করতেছি না, বরং জামাতের শক্তির আমি মানে শক্তির প্রতি সম্মান দেখাচ্ছি যে ওদের ওই হ্যাঁ। শক্তিটা আছে, এবং ওরা জোট করার ক্ষেত্রে এখন তো সবাই বিএনপি জোটের কথা বলে, হুম। কিন্তু জোটের ইতিহাসটা হচ্ছে আইডিয়াল ইসলামিক ডেমোক্রেটিক লীগ, যেটা জামাত করছিল 1979 সালে হুম। হুম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের আমলে। তো ওই ওই সময় আপনারা যদি দেখেন, ওই সময় থেকে শুরু করে জামাতের জোটের ইতিহাস হচ্ছে জামাত আদর্শিকভাবে অনুপ্রাণিত, প্রভাবিত, অনুপ্রবেশ সব অর্থেই জামাতের ওই শক্তি আছে। এবং এখন তো জামাত আরো বেশি শক্তিশালী, আরো বেশি কার্যকর প্রমাণিত হচ্ছে দিনকে দিন। ফলে আমি মনে করি যে এনসিপির যে এই যে বললেন যে তার মানে শব্দটা ক্যারেক্টার, তার একটা ক্যারেক্টার, জি একটা চরিত্র দাঁড়ানো, এটা জি এটা বাধাগ্রস্ত হচ্ছে বা হবে, কিন্তু বিএনপি থেকে এনসিপি কে আলাদা যে কোনো দিনই মানুষ করতে পারবে বা করতে পারতো, তার মানে সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার মানে প্রশ্নটা ন্যায়ের না, মানে জামায়াত ন্যায় করতেছে না বিএনপি ন্যায় করতেছে সেটা না, মানে প্রশ্নটা হচ্ছে পরিচয়ের সংকটের। আমরা কি এভাবে বলতে পারি যে ধরেন আপনি তো বিএনপি এবং জামায়াতের মধ্যে ন্যায় না, ভিত্তিক, ন্যায়ের জায়গা থেকে বিএনপিকে আগায় রাখতেছেন না, আপনি আপনার পরিচয়টা যেখানে সবচেয়ে ভালো থাকবে সেইটার গুরুত্ব দিচ্ছেন? এটা কি মানে আপনি জেনে বুঝেই এটা করতেছেন? না, আমি পরিচয় শব্দটা ইউজ করবো না, আইডেন্টিটি না, এটা বলে হ্যাঁ। আমি বলছি ক্যারেক্টার, আচ্ছা। চরিত্রের জায়গাটা। আপনি আচ্ছা। রাজনৈতিক চরিত্র, বাংলাদেশের চরিত্র মানে কি, আপনি কি বাংলাদেশের নাম না বলে বলি,
অন্য 5টা রাজনৈতিক দলকে চরিত্র আকারে চিনেন যে এরা ম্যাটার করে বাংলাদেশের রাজনীতিতে, হুম, ওদের কোনো স্পেসিফিক চরিত্র আছে না, হুম, কিন্তু এনসিপির একটা স্পষ্ট চরিত্র থাকার সম্ভাবনা তৈরি হয়েছিল। এনসিপির একটা মানে একটা ওই লেজিটিমেসি, যে লেজিটিমেসি এনসিপি এখনো হারায় নাই যতই হুম, অভিযোগ থাকুক। হুম, কিন্তু এনসিপি বলতে জুলাইয়ের যে হুম, ফোর্স, হুম, ওরা হুম, হারায় নাই এখনো। হুম, 71 এর ক্ষেত্রে বলতে পারি, 90s এর ক্ষেত্রে বলতে পারি, কিন্তু ওরা তো একবারে তাজা একটা শক্তি। হুম, ফলে ওরা যে লেজিটিমেসি নিয়ে আসতেছে, একটা ক্যারেক্টার নিয়ে আসছে, একটা নতুন হুম। পলিটিক্যাল কথা বলছে, নতুন পলিটিক্যাল বন্দোবস্তের কথা বলছে, এগুলো সহকারে ওরা চাইলে এই ক্যারেক্টারটা ওরা ডেভেলপ করতে পারতো, যেটা জামাতের সাথে গেলে ওই ক্যারেক্টারটা কম্প্রোমাইজ হয়, নতুন বিএনপির সাথে গেলে পলিটিক্যাল এটা অতটা বন্দোবস্ত, যে শব্দগুলি আমরা আপনার কাছ থেকে পুরো শুনছি, বিএনপির সাথে গেলে এই বন্দোবস্ত আর পলিটিক্যাল বন্দোবস্ত দুইটা আরো বেশি করে হারায় যেত না? আপনারা পরিবারতন্ত্রের কথা বলছেন, আপনারা বলছেন যে একটা জায়গা থেকে গণতান্ত্রিকভাবে উত্থানের কথা, বিএনপির সাথে গেলে তো এটা আরো বেশি হারাইতো, ইজন্ট ইট? না। সেটা আমি তো বললাম, সেটা বিএনপির সাথে যাওয়া, জামাতের সাথে যাওয়া প্রশ্নটা তখনই আসে যখন আপনি আলাদাভাবে দাঁড়াইতে পারতেছেন না। হ্যাঁ। এটা তো ধরে নেওয়া নাই, গিভেন না। ওকে। বরং জুলাই পদযাত্রার পরে এনসিপির সম্ভাবনা ছিল 100-র উপরে আসনে হুম, তারা মানুষের সাপোর্ট পাওয়ার সেই সম্ভাবনা ছিল। হুম, মানুষ এক সময় তো মানুষ ভাবছে যে বিএনপি জামাতকে ছাত্ররা কিন্তু আবার ক্ষমতায় আসতেছে। হুম, সো ওই যে ওখান থেকে যে যে মানে একবারে গড়িয়ে গড়িয়ে আজকে এই পর্যন্ত আসা, সেই আমি তো বললাম এই পুরা যাত্রাটা এখানে বাধ্য হয়ে যখন আপনি বিএনপি জামাতে যাচ্ছেন, আমি বলছি ওখানে আপনি দেখবেন কি, আপনি দীর্ঘমেয়াদী যদি রাজনীতি করেন আপনি দেখবেন আপনার চরিত্রটা বজায় থাকতেছে কিনা, আপনি যে হুম। ভীষণের কথা বলতেছেন ওটা বজায় থাকতেছে কিনা। এবং ওখানে আপনি ধরেন না, আপনি বিএনপি যদি যেগুলোর জন্য আপনি বিএনপি সমালোচনা করেন সেইগুলোর জন্য আপনি বিএনপি সমালোচনা করতে পারবেন। জামাতের সমালোচনা আজকে বাংলাদেশে কি হচ্ছে? জামাতের কোনো স্পষ্ট সমালোচনা বাংলাদেশে কেউ করতে পারতেছে না। আমি হুম, কারো নাম না ধরেই বলি, হুম। সেটা সম্ভব হচ্ছে না, কারণ জামাত ইডিওলজিক্যালি যে কথাগুলো বলে সেই কথাগুলো আপনি বললেই ইসলামের টেরেনে আপনি ঢুকে পড়বেন। না, আবার না, ইসলামের এটার আরেকটা টেরেনে কারণ আছে, এই এটা সমালোচনা না করার আরেকটা কারণ আছে, জামায়াত তো কখনো ক্ষমতায় আসে নাই, জামাতকে তো আমরা কোনো কিছুর জন্য দায়ী করতে পারতেছি না। আওয়ামী লীগকে আমরা 15 বছরের জন্য দায়ী করতে পারতেছি সরাসরি, কারণ আমরা একদম নম্বর ধরে ধরে আমরা বলে দিতে পারবো আওয়ামী লীগ এটা করছে, এটা করছে, এটা করছে, এটা করছে, এটা করছে। বিএনপির ক্ষেত্রে এটা সম্ভব, যেহেতু বিএনপি রাষ্ট্র ক্ষমতায় ছিল। জামায়াত তো রাষ্ট্র ক্ষমতায় কখনো ছিল না, আপনি তো তার এত প্রবল সমালোচনা আপনি কিভাবে করবেন? করতে পারবেন না তো বিএনপি মতো করে বা। না, না, জামাতের প্রবল সমালোচনা